7 দিনের ছোট বাচ্চাকে কোলে নিয়ে উকিলের চেম্বারে ডিভোর্স পেপারে সই করতে দাঁড়ালো অবনী। তার স্বামী সামনে দাঁড়িয়ে আছে, পাশে লাল বেনারসি পরে দাঁড়িয়ে সদ্য বিবাহিত স্ত্রী। ডিভোর্স পেপারে সই হলে তারা তাদের নতুন সংসার শুরু করবে। ডিভোর্সটা হচ্ছে প্রথম স্ত্রী থেকে নতুন সংসারের অনুমতিপত্র মাত্র। কাপা কাপা হাতে অবনী নামটা লিখতেই ঝাপসা হয়ে এলো চোখ। চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল। বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরলো। বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদছে না অবনী। বাচ্চার কপালে চুমু দিয়ে সই করে উঠে দাঁড়ালো অবনী। ডিভোর্স পেপারটা সায়নের হাতে দিয়ে কাট কাট গলায় বলল, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে পারছি না, আসলে মন থেকে আসছে না। এই যে নবজাতককে বাবা ছাড়া করলে, এই নবজাতকের বাবা ছাড়া বড় হওয়ার দীর্ঘশ্বাস আরেকজন নারীকে স্বামীহারা করে অসহায় করে তার চোখ থেকে গড়ানো প্রতিটা জলের ফোঁটা তিলে তিলে এই সংসারটা শেষ করে দেবে। সায়ন সামনে দাঁড়িয়েছিল, দাঁত কেলিয়ে হাসলো, বলল, অভিশাপ দিচ্ছ? আসলে ওতে কিছুই হবে না, তুমি জানো তো শকুনের দোয়ায় গরু মরে না। প্রবাদ বাক্যটা বলে উচ্চস্বরে হেসে ফেললো সায়ন। তা দেখে শুকনো হাসলো অবনী, বলল, অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাসের সাথে অভিশাপ বেরিয়ে আসে। এই বাচ্চাটা যখন দেখবে অন্যের বাবা তাদের আদর করে আর ওর বাবা নেই, তখন সে কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ছাড়বে। ওই দীর্ঘশ্বাস তোমাদের সুখের সংসার ছাড়খাড় করে দিতে যথেষ্ট। অবনী কাট কাট কথায় রাগ হলো সায়নের। হাত তুলতে চাইলো অবনীর গালে। তৎক্ষণাৎ, অনেক হয়েছে সায়ন, তুই তোর ইচ্ছে মতো কারো পরোয়া না করে সব করেছিস। এই মায়ের কথার বিন্দু মাত্র সম্মান রাখিসনি। এখন অবনী তোর কেউ না, মাত্রই ডিভোর্স হয়ে গেছে। সে এখন তোর অধীনস্থ নেই, ওর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই তোর। দাঁত কিরমির করে অবনীর দিকে তাকালো সায়ন। হাতে শীতল স্পর্শ পেতে চুপ হয়ে গেল। হাতটা ধরেছে নতুন বউ লীনা। লীনার দিকে তাকাতেই ফিসফিস করে বলল, আজ আমাদের ফার্স্ট নাইট, আপনি এভাবে নষ্ট করে দেবেন? তাকে যেতে দিন না, চলুন আমরা বাসায় চলে যাই। লীনার কথায় চুপ হয়ে গেল সায়ন। লীনার দিকে ঘুরে বলল, হ্যাঁ চলো। তারপর কাজী অফিসের বাইরে এসে বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে শাশুড়ির দিকে তাকালো অবনী। বলল, মা, আমার বাড়ি থেকে নেয়ার মতো কিছু নেই, আমি চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন মা। শাশুড়ি অসহায় হয়ে অবনীর হাত ধরলো, বলল, মারে, তোকে যখন এই বাসায় নিয়ে এসেছিলাম আমি বউ না, একটা মেয়ে নিয়ে এসেছিলাম। মেয়েটাকে নিজের কাছে রাখতে পারলাম না মা, আমাকে তুই ক্ষমা করে দিস। আর একটা আবদার রাখবি মা। শাশুড়ির কথা শুনে আবারও চোখ ভিজে উঠলো অবনীর। বলল, আপনি আমার মা, আপনাকে আমি সবসময় সম্মান করি, আপনি যা বলবেন তাই শুনবো। আজ অনেক রাত হয়ে গেছে, তুই আজ রাতটা আমার সাথে থেকে যা, কাল উঠে চলে যাস। নাতিটা অনেক ছোট, এই রাত বিরাতে এমন বাচ্চা নিয়ে বের হতে হয় না। দমে গেল অবনী। শাশুড়ি কথা ফেলবে না বলেছে, তারপরে বলল, মা, থাকাটা কি খুব জরুরি? সাহেলা বলল, মনে কর এক অসহায় মায়ের অনুরোধ এটা, এত রাত হয়ে গেছে, কি না কি হয় রাস্তায় বলা তো যায় না, তার থেকে বরং সকালে চলে যাস। সাহেলার কথায় সম্মতি দিল অবনী। তারপর বাড়িতে চলে আসলো। বাসায় ঢুকে দেখলো নতুন বউয়ের হাতটা হাতের মুঠোয় নিয়ে পা বাড়ালো বাসর ঘরের উদ্দেশ্যে তার স্বামী। অবনী বিড়বিড় করে বলল, যত সব আদিক্ষেতা, এসব আদিক্ষেতা ওই 2-4 দিনই চলবে। মনটা কেমন ছটফট করছে। শত খারাপ হোক, লোকটাকে মন দিয়ে স্বামী হিসেবে মানতাম, তারই বুকে অন্য কাউকে মানতে আজ ভীষণ কষ্ট হচ্ছে। তাও এই বাড়িতে চোখের সামনে এসব সহ্য করতে হবে ভেবে মুখে আধার নামলো। সারাদিনের তাড়াহুড়ো, এত ঝামেলা, পেটে দানা পানি পড়েনি। কিছু না খেলে বাবুটাকেও ফিডিং করাতে পারবো না। শাশুড়ি তাড়াতাড়ি করে কিচেনে চলে গেল খাবার গরম করতে। অবনী বাবুকে নিয়ে শাশুড়ির রুমের দিকে চলে গেল। ভীষণ ক্লান্ত, পা চলছে না আর, চারিদিকে অন্ধকার দেখছে। বাচ্চাটাকে তাড়াতাড়ি করে শুইয়ে দিল বিছানার মধ্যে। বাচ্চাটা ঘুমিয়েছিল। একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার। পাশে ব্যাগ খুললো অবনী। সেখানে অনেকগুলো শাড়ি রয়েছে, সবগুলো শাশুড়ির শাড়ি। এর মধ্যে প্রায় সব শাড়ি সাদার মধ্যে। সায়নের বাবার মৃত্যুর পর সাহেলাকে জোর করেও রঙিন শাড়ি পরাতে পারেনি কেউ। অবনী একবার শপিং এ গিয়ে একটা সি গ্রিন কালারের টাঙ্গাইল শাড়ি এনেছিল শাশুড়ির জন্য। কালারটা দেখে ভীষণ চোখে লেগেছিল শাশুড়ির। মারে, তুই শাড়ি এনেছিস, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার জীবনে সব রং সেই লোকটার সাথে চলে গেছে। আমার জীবনে আর কোনো রঙিন পোশাক পরার স্বাদ হয় না। কাকে দেখাবো এই রং? যে দেখতো সেই তা নেই। সাদাই আমার পছন্দের রং এখন। অবনী সেদিন কথাগুলো শুনে খুব খারাপ লেগেছিল। বিধবা হলে সাদা শাড়ি পরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সাহেলা তাও পরে না। আজ অবনীর ভীষণ ভাবে মন চাচ্ছে সাদা শাড়ি পরতে। সাহেলার একটা সাদা শাড়ি বের করে নিল অবনী, সাথে সাদা ব্লাউজ। তা নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকলো। শাশুড়ি যখন রুমে ভাতের প্লেট নিয়ে আসলো, অবনী তখন ছিল ওয়াশরুমে। সেটা খাটের পাশে রেখে পাশে বসে অপেক্ষা করতে লাগলো শাশুড়ি। মিনিট 20 পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে ঘুরে তাকালো শাশুড়ি। তৎক্ষণাৎ খাট থেকে নেমে উঠে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে অবনী। চোখ মুখ বেশ স্নিগ্ধ দেখাচ্ছে, কিন্তু পরনে সাদা শাড়ি দেখে বুক ধক করে উঠলো শাশুড়ির। আঁচল মুখ চেপে ধরে হু হু করে কেঁদে ফেললেন। বড় পা ফেলে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো অবনী। পাশ থেকে কাঁধে জড়িয়ে ধরলো শাশুড়ির। আপনি কাঁদছেন কেন মা? তুই এটা কি করেছিস
অবনী, তুই সাদা শাড়ি কেন পরলি? তোর স্বামী তো মরে যায়নি তাই না? তাহলে এই শাড়ি তুই কেন পরলি? এই অলক্ষণী শাড়ি এখনই খোল। সরে দাঁড়ালো অবনী, বলল, মা আপনি কিন্তু একদিন আমার আনা শাড়ি পরেননি, বলেছিলেন বাবা নাকি আপনার জীবনের সব রং নিয়ে গেছে। আমার জীবনের সব রং, স্বপ্নের সব আশা তো আপনার ছেলেকে ঘিরেই ছিল মা। সে সব রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরে ধূলিসাৎ করে দিল। সেও তো আমার সব রং কেড়ে নিয়েছে। তো আমি কি এটা এখন পড়তে পারি না মা? শাশুড়ি কিছু বলতে পারলো না। কি বলবে কি করবে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখের সামনে এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে দেখে বুকের ভেতর যে ভীষণ কষ্ট হচ্ছে, এটা কাকে দেখাবে? খাটের কোণে বসে আঁচলে মুখ চেপে কাঁদতে লাগলেন তিনি। কিন্তু অবনী তখন নিজেকে শক্ত করে রাখলেন, প্রতিজ্ঞা করলো ফেলবে না চোখের জল। শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা আমার না আপনার হাতে ভাত খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে, কয়েক লোকমা ভাত খাইয়ে দেবেন মা? অবনীর কথায় যেন কান্নারা উগলে আসতে চাইছে, তবুও নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালো শাশুড়ি। ভাত মাখিয়ে মুখে তুলে দিতে লাগলো। মেয়েটা বেশ তৃপ্তি করে খাচ্ছে। সাহেলার নজর গেল শুয়ে থাকা ছোট্ট বেবিটার দিকে, তারপর আবার তাকালো অবনীর দিকে। বুকটা হু হু করে উঠলো, ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে এই বুঝি শেষবারের মতো মেয়েটা তার হাতে খাচ্ছে। তার একটা মেয়ে বুঝি হারিয়ে যাচ্ছে। গাল বেয়ে নোনা জল পড়তে লাগলো সাহেলার। মনে মনে হাসলো অবনী, নিজের কপালের দোষ দিল। কেননা এরকম একজন মায়ের মতো শাশুড়ি পেয়েও তার আদর বেশি দিন কপালে সইল না। এরকম শাশুড়ি পেতে নিশ্চয়ই ভাগ্য লাগে। এইদিকে ব্যালকনিতে বসে সিগারেট ফুঁকছে সায়ান। পেছন থেকে কাঁধে হাত রাখলো নতুন বউ লিনা। আস্তে করে লিনার হাতটা ধরে কাঁধ থেকে নামিয়ে দিল। লিনা রেগে বলল, কি শুরু করলে সায়ন? এটা আমাদের বাসর রাত, আমি তো আমার বাসর রাতকে এভাবে নষ্ট করতে পারি না। লিনা প্লিজ আর শুরু করো না। আর কত জ্বালাবে তুমি আমাকে বলো তো? তোমার জন্য আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, আমার ছোট্ট বাচ্চাটাকে বাবা ছাড়া করেছি। আর কত শাস্তি দেবে বলো? আমি আর পারছি না লিনা, এর চেয়ে ভালো তুমি আমাকে মেরে ফেলো। কথাটা বলেই হু হু করে কেঁদে ফেললো সায়ন। লিনা বাঁকা হেসে বলল, কাহিনী তো কেবল শুরু বেবি, আরো কত কি সহ্য করতে হবে? কেবল তো সংসার ভেঙেছি, অপেক্ষা করো তুমি। এই কথা বলে রুমে চলে গেল। ফজরের আজান হয়ে গিয়েছে, চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বিছানা ছেড়ে উঠলেন সাহেলা। তিনি উঠে অজু করে আসলেন। অবনীর কাছে গিয়ে দেখলেন মেয়েটা একটু ঘুমিয়েছে বোধহয়। সারা রাত পর চোখে ঘুম ধরা দিয়েছে একটু। তিনি আর অবনীকে ডাকলেন না, তিনি নামাজটা পড়তে চলে গেলেন। নাস্তা বানিয়ে টেবিলের উপরে সব রেখে অবনীর জন্য তিনি রুমে নিয়ে আসলেন। অবনীকে ডাকলেন আস্তে করে। ধরফর করে বিছানায় উঠে বসলো অবনী। সাহেলা পাশে বসে আস্তে আস্তে হাত বোলালেন অবনীর মাথায়। বললেন, ভয় পাচ্ছ কেন বোকামে? উঠে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে ফেলো দেখি। অবনী পাশে তাকিয়ে দেখলো নাস্তা রেডি করে নিয়ে এসেছে সাহেলা। অবনীর কেন যেন হুট করে কান্না পেয়ে গেল। নিজের কান্না লুকাতে চাইল না, শাশুড়িকে জড়িয়ে ধরেই কেঁদে ফেললো। সাহেলা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? মা আপনি এত ভালোবাসেন কেন? কোন শাশুড়ি কি তার ছেলের বউকে এত ভালোবাসে? আমার তো মা নেই, তুই তো আমার ছেলের বউ না রে, তুই তো আমার মেয়েই। বলতে বলতে তার চোখ থেকে পানি গড়ালো। বাহির থেকে দৃশ্যটুকু সাক্ষী হলো সায়ন। সারা রাত খিদে পেট চোচো করেছিল। সকালে লিনা দরজা খুলে তাকে পাঠিয়েছে নাস্তা নেওয়ার জন্য। মাকে সেজন্যই ডাকতে এসেছিল। কিন্তু সায়ন জানতো না অবনী এখানে আছে। তাদের মা মেয়ের কান্না দেখে বুকে যেন হাতুড়ি পেটা করছে সায়নের। মনে হচ্ছে এই দুই নারীর চোখের জলের কারণ একমাত্র সে। তার জন্যই এরা চোখে জল ফেলছে। নিজেরও অনেক কষ্ট হতে লাগলো। আর সামনে এগুলো না সায়ন। দরজা থেকে ফিরে গেল রুমের দিকে। অবনী সাহেলাকে বলল, মা আপনি রাগ করবেন না, কিন্তু আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছি না, এখনই বের হব। একটু পর গেলে হয় না? না মা, আমি আসলে তাদের সামনে পড়তে চাচ্ছি না। মুখ কালো হয়ে গেল সাহেলার। তিনি আর জোরও করতে পারলেন না। জোর করে বা কতক্ষণই রাখবেন? তিনি আঁচলের নিচ থেকে ছোট্ট একটা ব্যাগ বের করে দিলেন। অবনী জানতে চাইলো কি আছে এতে। সাহেলা বললেন, কি আছে তা এখন বলা যাবে না, কিন্তু মনে রাখবি এটা তোর বিপদের সঙ্গী। তোর যখন মনে হবে তুই অনেক বিপদে আছিস, তোর কারো হেল্প দরকার, তখন এই ব্যাগটা খুলবি। অবনী জিজ্ঞেস করলো, এতে কি টাকা রয়েছে? সাহেলা প্রতি উত্তরে না বলল, টাকা না, কিন্তু প্রয়োজনীয় জিনিস। এটা ফিরিয়ে দেওয়ার কথা কল্পনাও করিস না। বলতে বলতে ব্যাগটা অবনীর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। অবনী আর দেরি করলো না, ওই মুহূর্তে বেরিয়ে গেল বাসা থেকে। পেছনে নতুন বউ এসে শাশুড়ির চুলের মুঠি ধরে বলল, তুমি কেন থেকে গেছো এই বাড়িতে? তোমার আদরের বউয়ের সাথে তুমিও চলে যেতে, তাহলে ভালো হতো না? এই কথা বলে দরজা খুলে ধাক্কা মেরে শাশুড়িকে বের করে দিল। স্বামী এসে প্রতিবাদ করাতে নতুন বউ স্বামীর মাথায় একটা বাড়ি মেরে তাকে বেহুশ করে ফেলে রেখে তাড়াহুড়ো করে বাড়ির সমস্ত গয়নাগাটি টাকা পয়সা ব্যাগ ভর্তি করে দ্রুত বের হয়ে গেল। সম্মানিত দর্শক, লোকে বলে যাই দিন ভালো, আমিও মনে করি পুরনো সবকিছু ভালো। বউ যতই আনো আগেরটার মতো হবে না, তাই থাকতে গুরুত্ব দিন। হারিয়ে গেলে খুঁজে লাভ নেই। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।